আসিফ নজরুলকে নিয়ে একটি বিশেষ শ্রেণীর মানুষ সমালোচনা করছে, বিতর্ক করছে, তার গীবত করছে, তার বদনাম করছে এবং এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। এখন ডক্টর আসিফ নজরুল কি করবেন? গীবতকারীদের কথা শুনে বা এই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে যে তোলপাড় হচ্ছে, এগুলো শুনে দেখে তিনি কি গলায় দড়ি দিয়ে মরবেন? আর তিনি যদি সেই কাজ না করেন, তো যারা এই কাজ করেছে তার বিরুদ্ধে যারা বিষোদ্গার করছেন, তারা কি সেখানে নিজেরা আত্মহত্যা করবেন বিষ পান করে, যে এত কষ্ট করে করলাম, এই লোকটার কিছুই হলো না, আমরা মশা মারার জন্য এত কামান দাগালাম, কিন্তু আলটিমেটলি এখন মশা তো মরলো না, এখন আমারই মরতে হবে, কামান নিজের দিকে দিয়ে দিলেন। তো এই জিনিসগুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করব, অনেকটা স্যাটায়ার না, বাস্তবতার নিরিখে। এখানে আপনাদেরকে একটা কথা বলি। ফার্স্ট থিং হলো, আমাদের সমাজে দেখবেন মশা, মাছি, কীট পতঙ্গ, তাদের কাজই হলো মন্দ জিনিসের উপরে পড়া, মন্দ জিনিস দেখা, মন্দ জিনিস শোনা। আবার ভালো ভালো প্রাণী যেমন প্রজাপতি, কোনো অবস্থাতে আপনি তাকে ফুলের বাইরে নিতে পারবেন, ও ফুলই দেখবে। আপনার রাজহংস, কোনো অবস্থাতে তার গায়ে কাদা লাগাতে পারবেন না, আল্লাহ তাকে ওইভাবেই তৈরি করেছে। তারপর এই যে প্রকৃতির যে শিক্ষা, এই শিক্ষাটাকে আপনি যদি বাস্তব জীবনে আনেন, আপনি দেখবেন এই সমাজে অনেক মানুষ আছেন এখন পর্যন্ত, সেই মানুষ যারা মন্দ দিকে, মন্দ কথা শুনেন না, মন্দ জিনিস জানেনই না, তারপরে দেশে কি হচ্ছে তার যেটা প্রয়োজন নেই এই খোঁজ খবরও রাখেন না। আর কিছু লোক আছে যার কোনো কাজকর্ম নেই, সে বসে বসে সারাদিন গীবত করছে, খারাপ কাজ করছে, মন্দ কাজ করছে, তারপরে শেষে অপ্রয়োজনীয় সময় ব্যয় করছে। এরকম একটা বিশাল শ্রেণী রয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে কেবলই মাত্র ভালো কাজ নিয়ে ব্যস্ত আছে, এরকম লোকের সংখ্যা কিন্তু এই বাংলাদেশে কম নয়। আপনি এই সমাজে যেমন চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, তার সঙ্গে সঙ্গে আবার অলি আল্লাহ আছে, গাউস কুতুব আছে, পীর আছে, মাশায়েখ আছে। মসজিদে যাচ্ছেন, নামাজ কালাম পড়ছেন, নিজের কাজ করছেন, নিজের খাবার খাচ্ছেন, মানুষকে সহযোগিতা করছেন। এবং আশ্চর্য ব্যাপার হলো, এরকম অনেক বড় শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন, তিনি 30 বছর 40 বছর মহল্লায় থাকেন, কিন্তু তার মহল্লায় যে একটা ছিনতাইকারী আছে তিনি জানেনই না। আবার ওই ছিনতাইকারী দুনিয়ার সব মানুষকে সে গীবত করে, কিন্তু ওই যে সম্মানিত লোকটা, তাকে দেখলে সে কিন্তু সালাম দেয় এবং কেউ কারো খোঁজ খবর রাখে না। তো এই যে সমাজে, এই সমাজটা হলো যে যেই রকম সে সেই রকম জিনিস খুঁজতে থাকে এবং সে সেইভাবেই পেয়ে যায়। আপনি যদি একটু নেশাখোর হন, পৃথিবীর যে শহরে যান, যত পবিত্র শহরে যান, সে গয়া যান, কাশী যান, মক্কা যান, মদিনা যান, সেখানে গিয়ে আপনি আপনার সমপর্যায়ের মন্দ লোক আপনি খুঁজে পাবেন এবং আপনি একে অপরকে চিনতে পারবেন। আবার আপনি যদি ভালো মানুষ হন, পৃথিবীর সবচেয়ে দরিদ্র খারাপ একটা জায়গাতে গিয়েও আপনি ভালো মানুষ পেয়ে যাবেন, এবং যেখানে মানুষ নেই সেখানে সঙ্গী হিসাবে আপনি প্রকৃতির কোনো প্রাণী বা বৃক্ষ, এমন কিছু আপনি পেয়ে যাবেন যেটার উপর আপনি নির্ভর করতে পারেন। যার জন্য ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যা কিছু হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, আমি নিজের ব্যক্তিগতভাবে হালকাভাবে আমি তার পক্ষে যে সকল কথাবার্তা অনেকে বলছেন, সাংবাদিকরা, গুণীজনরা, আমি সেই কথাগুলো শুনেই আমি কথা বলছি। কিন্তু তাকে নিয়ে যে সকল ভিডিও তৈরি করা হয়েছে, বদনাম করা হয়েছে, বিশ্বাস করেন আমি এই ধরনের ভিডিও দেখিই নেই, মানে একেবারে যাকে বলে শিরোনামও দেখিনি, এবং আমি দেখবো না। আমার নিজের সম্পর্কে যে সমস্ত যাকে বলে, আমি তো আজকে নয়, ধরুন আমি যখন এমপি হলাম 2009, 10, 11, 12, এই কয়টা বছর, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল থেকে শুরু করে সবগুলো প্রথম শ্রেণীর পত্রিকা, এমন কোনো দুর্নাম এবং বদনাম নেই আমার বিরুদ্ধে করেনি। বিশাল ভাইয়ে বাহিনী আছে,
তারপরে টিয়ার চুরি, কাভিখা চুরি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই আমি না করি। সন্ত্রাস, মস্তানি, চাঁদাবাজি, এই পুলিশের অমুককে মারি, তারপরে শেষে ওসিকে এটা করি, ডিসিকে এটা করি, এই সমস্ত জিনিসগুলো ওই সময় পত্রিকা যারা পড়েছেন তারা মানে আমাকে একটা দানব হিসেবে মনে করতেন। এখন এটা আমার জীবনে কি হলো? প্রথমত আমার ভিতরে একটা রেজিস্ট্যান্স পাওয়ার গড়ে উঠল যখন ক্রমাগতভাবে আমাকে নেতিবাচকভাবে আক্রমণ করা শুরু হলো, এবং আমার পরিবারও ঠিক ওইভাবে আমার পাশে এসে দাঁড়ালো। দ্বিতীয়ত যেটি হলো যে আমি এমন একটা ক্ষমতা অর্জন করলাম যে যেখানে নেগেটিভ আছে, নেতিবাচক আছে, সেই জিনিসগুলো আমি তাকালাম না। এবং কয়দিন পরে আমি বুঝতে পারলাম যে আমার সবচেয়ে বড় শত্রু বা যে কোনো মানুষের সবচেয়ে বড় শত্রু হলো সে নিজে। মানে সে যে বিষয়গুলো সে দেখেছে, সে যদি না দেখে তাহলে তার 99% সমস্যা ওখানেই শেষ হয়ে যায়। তো আমি যখন এই পত্রিকাগুলো পড়ার চেষ্টা করলাম বা পড়লাম না, কি ছাপা হলো, কে কি বললো বা না বললো, এগুলো নিয়ে আমি যখন মাথা ঘামালাম না, তখনই দেখলাম যে আমার 99% সমস্যা চলে গেছে। আর পত্রপত্রিকাগুলো যখন 2 বছর 3 বছর এগুলো করতে 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 তারা যখন ক্লান্ত হয়ে গেল এবং তারা ওই বিভিন্ন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে থানা, পুলিশ, প্রশাসন বিভিন্ন জায়গাতে এগুলো কপি দিয়ে যাওয়া হয়, সবকিছু চেষ্টা করে যখন কোনো কিছু খুঁজে পেল না, সঙ্গত কারণে তারা একেবারে মুখ থুবড়ে পড়ে গেল। আর আমি যখন এদের সবার বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম, সিভিল মামলা, একেবারে প্রত্যেকটা শুয়ে পড়লো এবং 2000 সেই আর জেল থেকে বেরোনোর পর 13-এর পর থেকে আমার যে ইমেজটা, সেই ইমেজটা আমি আমার মতো করে গড়ার সুযোগ পেলাম। এই গেল এক। 2 নম্বরে যেটা হলো সেটা হলো আমি আমার ওই সময়টি তো দেখেছি যে আমার যারা আপনজন তারা আমার কাছে মনে হতো যে তারা বোধহয় দেখো, তারা এই গোলাম মোল্লা রনির সম্পর্কে কোনো নেতিবাচক সংবাদ ছাপা হওয়ার সাথে সাথে ওটা ফেলে দিত, ইনক্লুডিং শেখ হাসিনা। মানে তার সামনে আমারকে নিয়ে একটা খবর ছাপা হয়েছে, এই ধরনের একটা মানে কথা বলার মতো সাহস কেউ পায়নি। জাস্ট একটা ছোট উদাহরণ দেই যে কেমন। আমাদের এলাকাতে শেভরন, এই যে ইন্টারন্যাশনাল যে তেল কোম্পানি, সেটা কূপ খনন করলো আমাদের গলাচিপাতে। তো সেখানে আমি কাজটা একবার বন্ধ করে দিলাম। অনেক অভিযোগ ছিল, তারা এখানে অপকর্ম নাই যে ওখানে করেনি, কাজটা বন্ধ করে দিলাম। তো তারা সঙ্গত কারণে এসে প্রধানমন্ত্রী কার্যালয়, তারা ডিসিকে কনভিন্স করলো, জ্বালানি সচিবকে কনভিন্স করলো। তখন আমার 2011-12 সালে আমার যে অবস্থা, একজন ডিসি বা একজন সচিব আমাকে টেলিফোন করবে, ওই পর্যায়ে আমি ছিলাম না। তো তারা সবাই করলো কি, বুদ্ধি দিল যে সরাসরি পিএমকে জানানোর জন্য। তো পিএম এর কাছে গিয়ে বলল যে রনি সাহেব 1 কোটি টাকা ঘুষ চেয়েছে এমপি সাহেব। তো পিএম বললো যে রনি 1 কোটি তো দূরের কথা, 1000 কোটি টাকা ঘুষ চাওয়ার মানুষ না, ওনার নিজের মুখের কথা। তো তিনি উপাধ্যক্ষ আব্দুল শহীদ তখন চিফ হুইপ ছিলেন, তাকে দায়িত্ব দিলেন যে শেভরন নিয়ে রনি সাহেবকে নিয়ে, আর মন্ত্রীকে বললেন, বিদ্যুৎ মন্ত্রীকে এনামুল হক সাহেব ছিলেন, ব্রিগেডিয়ার এনামুল হক, বসেন দেখেন নিঃসন্দেহে এখানে কোনো সমস্যা আছে। শেভরন একেবারে সোজা হয়ে গেল। যতদিন আমার ওখানে কাজ করেছে জীবনে আর কখনো সে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। তো এভাবে লড়াই করার, সংগ্রাম করার যে একটা শক্তি এই প্রতিকূলতার বিরুদ্ধে চলে আসে। তো আমার যারা আপনজন, সংসদে ইকবালুর রহিম ছিল, খুবই ঘনিষ্ঠ বন্ধু, নজরুল ইসলাম বাবু ছিল, এমনকি নসরুল আহমদ বিপু ছিল। মানে কোনো দিন তারা বলেননি যে আজকে তোমার বিরুদ্ধে এই পত্রিকায় এই রিপোর্টটা ছাপা হয়েছে। এবং আমি একদিন জিজ্ঞেস করলাম যে বাবু বা ইকবাল, আমার যে বিরুদ্ধে যে রিপোর্ট ছাপা হচ্ছে, তোরা বলে যে না, তো আমরা দেখি নাই, কখনো দেখিনি। তখন আমি একটা আত্মবিশ্বাস ফিরে পেলাম যে আমার যারা শুভানুধ্যায়ী, তারা প্রথমত আমার যে দোষ ত্রুটি আছে বা আমার যে দুর্নাম বদনাম আছে ওইদিকে তাদের নজরই যায় না। কেউ যদি তাদের কাছে বলতে আসে তারা শুনবে না এবং টিল নাও এখন পর্যন্ত। আর আমার যারা মানে শত্রু আছে, আমাকে যারা অপছন্দ করে বা আমার বন্ধু হওয়ার যারা উপযুক্ত নয় বা আমাকে যারা মূল্যায়ন করতে পারে না, তারা সবসময় বলে যে এত টাকা এলো থেকে, এত ক্ষমতা এলো থেকে, ও এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না, এ সবসময় শেখ হাসিনাকে জ্বালাইছে,
এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে, তারপরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে, ওকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, ও এমন কি। তো এই জিনিসগুলো সারাক্ষণ খুঁজতে থাকে যে রনি সাহেবের কি কি আছে। তো একইভাবে ডক্টর আসিফ নজরুলের যারা পর্যায়ে না, তারাও কিন্তু এইভাবে খুঁজতে থাকে আসিফ নজরুলের কি কি আছে। আর আসিফ নজরুলের যারা আপনজন আছেন বা আপনজন না, আসিফ নজরুলের সাথে পরিচয় নেই কিন্তু চিন্তা চেতনায় আসিফ নজরুলের সমপর্যায়ের লোক, কিংবা আসিফ নজরুল ওয়েলউইশার, বিশ্বাস করেন আসিফ নজরুল সম্পর্কে যা কিছু এই ভিডিও টিডিও যা কিছু যে যারা করেছে তাদের চেহারাও তারা চিনে না, তাদের এই ভিডিও কেউ দেখেনি। যারাই দেখেছে এরা সবাই দুর্বল চিত্তের এবং আসিফ নজরুলের পর্যায়ের লোক না। এরা কখনো আসিফ নজরুলের সাথে এক টেবিলে বসে খাবে না, এক টেবিলে বসে আলাপ আলোচনা করবে না। কেউ দেখেনি আসিফ নজরুলের যারা আপনজন পর্যায়ের লোক, তারা এই জিনিস দেখেইনি। তারা এই আমার মতো শুনেছে, শুনে তারপরে এইভাবে তাকে ইন্সপায়ার করার চেষ্টা করেছে বা তাকে বলার চেষ্টা করেছে, কিন্তু কেউ দেখেনি। ফলে কি হচ্ছে, এই ধরনের যে অসামঞ্জস্যকর যে ঘটনাগুলো ঘটে, এতে করে যারা প্রতিপক্ষ তারা কখনোই লাভবান হয় না, বরং বেজলেস হয়ে যায়। তারা তাদের যতটুকু আছে ততটুকু হারিয়ে ফেলে। আমি আমার এই জীবনে আপনি চিন্তা করেন, যখন মানে মানুষ মানে আমি একটা উদাহরণ দিই, প্রথম আলোর মতিউর রহমান সাহেবকে আপনার শামীম ওসমান সাহেব, তো তিনি গিয়ে পা ধরে সালাম করতেন, তারপর কিন্তু তিনি রক্ষা পান নাই, তার বিরুদ্ধে সেই রিপোর্ট ছাপা হয়েছে। কিন্তু সেই মতিউর রহমান সাহেব প্রথম আলো, কিংবা গোলাম সারোয়ার ছিলেন সর্বকালের সম্পাদক, গোলাম মোল্লা রনিকে কিভাবে মূল্যায়ন করে। সারোয়ার সাহেব মারা গেছেন, আপনি একটু মতিউর রহমান সাহেবকে একটু জিজ্ঞেস করে আসেন তো, আমার সম্পর্কে একটা কথা বলতে বলেন তো, দেখেন তো। আবার দেখেন অর্থবিত্তের দিক থেকে সালমান এফ রহমান, তো সালমান এফ রহমান সাহেব যতদিন ছিলেন তার সাথে পাওয়ারফুল মানুষ বাংলাদেশে ছিল না। তো তার মতো লোকের সঙ্গে ফাইট করে তার অফিসের সামনে দিয়ে রাত্রি 9টা 10টা 11টার সময় সেই ধানমন্ডি 2 নম্বর রোডের তার অফিসের সামনে দিয়ে একা একা গিয়েছি, একবার দুইবার নয়, শত শতবার। তার অফিসের সামনে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন পান্ডারা 200-250 দাঁড়িয়ে থাকতো। তা আমি যখন সেখান থেকে যেতাম, তো তারা রাস্তা করে দিত, সালাম দিত, কথাবার্তা বলতো, অথচ আমি তাকে গালাগালি করছি, সবকিছু করছি। উনি তো কোনোদিন আমার সামনে পড়তে সাহস পাননি। এর মূল কারণ হলো যে যখন আপনি ন্যায়ের পথে থাকবেন, একটা জায়গাতে থাকবেন, আপনার প্রতিপক্ষ যত বড় হোক না কেন সে আপনাকে ভয় পাবে, প্রচন্ড ভয় পাবে। আমি আওয়ামী লীগ সরকারের, সেটা মহিউদ্দিন খান আলমগীর বলেন, শাহজাহান খান বলেন, শামসুল হক টুকু বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, আবুল হোসেন বলেন, ওয়াইদুল কাদের বলেন, গালাগালি করিনি কাকে, সামনে প্রকাশ্যে, অর্থাৎ 1 to 1, আর লেখালেখি করে তো এই দূর থেকে না, একেবারে 1 to 1 পার্লামেন্টে বসে এদের মুখের উপর বিভিন্ন কথাবার্তা বলেছি। এইগুলো কি করেন, এগুলো কি করেন, কই ও তো কখনোই সামনে দাঁড়াতে সাহস পায়নি। তো আসিফ নজরুলের যদি এরকম সততা থাকে, ন্যায় নিষ্ঠতা থাকে, এবং তাকে কেউ কিন্তু একটা পশম স্পর্শ করতে পারবে না। 1 2 নম্বর হলো যে আমি 2009 সনের আগে আমার ভিতরে যে সাহস আছে এটা আমি জানতাম না, কিন্তু যখন মানুষ আমাকে আক্রমণ করা শুরু করলো, সেই আক্রমণগুলো প্রতিহত করতে করতে আমার বুদ্ধির দরজা খুলে গেল, আমি সাহসী হয়ে উঠলাম। এবং একটা সময় আমার কাছে মনে হলো যে না, তো আমাকে যারা আক্রমণ করছে তারা খুবই দুর্বল প্রকৃতির মানুষ, খুবই দুর্বল প্রকৃতির মানুষ। তো আসিফ নজরুল সাহেবের মতো একজন ভদ্রলোক মানুষ, এই যে আমরা অনেকে যারা তার সমালোচনা করছি, তাকে নিয়ে বিভিন্ন রকম নেতিবাচক কথাবার্তা বলছি, মূলত আমরা আসলে তাকে সাহসী বানিয়ে ফেলছি, দুর্বার বানিয়ে ফেলছি। তিনি তার অবস্থানে পাকাপোক্ত হচ্ছেন, তিনি আরো শক্তিশালী হয়ে যাচ্ছেন, আরো বেপরোয়া হয়ে যাচ্ছেন। আর যারা এই সমস্ত বেজলেস কথাবার্তা বলছেন এবং রুটলেস কথাবার্তা বলছেন, আপনাকে কাউকে যদি ক্ষতি করতে হয় সমপর্যায়ে লাগবে। আসিফ নজরুলকে ক্ষতি করতে হলে আপনাকে ওই ক্যাবিনেট আসিফ নজরুলের চেয়ে পাওয়ারফুল লোক লাগবে, আপনাকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস এর মতো লোক লাগবে, আপনাকে সেনাপ্রধানের সাহায্য লাগবে। এই মুহূর্তে এই দুজন ছাড়া, সেনাপ্রধান এবং আসিফ নজরুল সাহেব, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আসিফ নজরুলকে কিছুই করতে পারবেন না কেউ। বাইরে থেকে আমরা সারা দিন কাঁদতে কাঁদতে যদি চোখের পানি ফেলে পড়ি, গড়াগড়ি করে যদি আমরা নিজেদের গায়ের চামড়া খুলে ফেলি, তবুও আসিফ নজরুলের কিছুই হবে না। মধ্যখানে
আমাদের যারা আমরা এই কাজ করতে যাই আমাদেরকে বিষ খেয়ে মরতে হবে, এবং এটাই বাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।